হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্লাস্টার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ দি ওয়েস্টার্ন অ্যান্ড দি শেরাটন আসাদুজ্জামান নূর। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি, আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেস্ট্রি শেফ হিসেবে আপনার শুরুটা কিভাবে হয়েছিল? আমার স্টার্টিংটা হচ্ছে আমার মাস্টার্স কমপ্লিট 2004-এ হয়। 2004-এ আমি যখন মাস্টার্সের রেজাল্টের অপেক্ষায় ছিলাম, তখন আসলে আমাদের একটা সার্কুলার দেখি পত্রিকায়, যেটাতে ছিল আমাদের যে ন্যাশনাল পর্যটন কর্পোরেশন যেটাকে বলি আমরা, NSTTI, ওখানে একটা সার্কুলার আসে যেখানে দেখানো হয় যে কুকিজ শেখানো হবে। আমার কুকিজের প্রতি অনেক ফ্যাসিনেটেড, আমি অনেক দুর্বল এটা। তো ওইটা শেখার জন্য আসলে আমি মনে হলো যে আমি যাই, ওখানে গিয়ে দেখি যে কীভাবে শেখানো। তো আমি ট্রেনিং যাওয়ার পর দেখলাম যে আমাকে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডমিশন নেওয়ার জন্য আমি দেখলাম যে যেহেতু আমার 3টা মাস পড়ে আছে, রেজাল্টের অপেক্ষা আছে, আমি ওখানে অ্যাডমিশন নিয়ে নিই। দেখা যায় অ্যাডমিশন নেওয়ার পর হচ্ছে আমি চান্স পেয়ে যাই। প্রায় 18 সপ্তাহ ট্রেনিং করার পর অনেক বেশি আগ্রহ আরও বিল্ড আপ হয়ে যায় যে আমরা কুকিজের পাশাপাশি আমি কেকগুলো শিখতে পারতেছি। ভর্তি আমার 18 সপ্তাহ ট্রেনিং শেষ করার পর ওখানে রেজাল্ট ডিক্লেয়ার হয়। দেখা যায় ফার্স্ট সেকেন্ড যে হবে তাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সাথে, মানে এটার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য আমি একটা সুযোগ পাবো হয়তো প্যান প্যাসিফিকে অথবা শেরাটনে, যদি থার্ড ফোর্থ হই। ফর্চুনেটলি আমি তখন ওখানে ফার্স্ট স্কোর করি। প্রথম স্থান অধিকার করার হিসেবে আমি হচ্ছে পর্যটন কর্পোরেশন থেকে আমি প্যান প্যাসিফিকে হচ্ছে অ্যাটাচমেন্টের জন্য চলে যাই। ওখানে আমি 1.5 মাস হচ্ছে অ্যাটাচমেন্ট করি। এটা 2005-এর কথা বলতেছি, 4 থেকে 5। তো 5-এ শেষ করলাম জানুয়ারিতে, বাসে চলে গেলাম। রেজাল্টের মধ্যে হয়ে গেল, মাস্টার্সের রেজাল্ট হয়ে গেল, বসে আছি। এখন জব অন্য কোনো প্রফেশনে কাজ করব হয়তো, বা আমি যেহেতু আইটিতে দেখা যায় আমি প্রোগ্রামিংয়ের উপর ডিপ্লোমা করা আছে, আমি হয়তো আইটি রিলেটেড যাবো। বাট এখনও আমার ব্রেন থেকে সেই কুকি বা কেক এইগুলো মানে আমি সরাইতে পারতেছিলাম না, বলতে পারেন। মার্চের ঠিক 2005-এর মার্চের 18 তারিখ ফ্রাইডে ছিল। ওই দিন আমাকে প্যান প্যাসিফিক থেকে কল করা হয় যে আসাদ, যদি আপনি ইন্টারেস্টেড হন জব করার জন্য, আমরা আপনাকে জাস্ট ওই সময় তো যদি ডেজিগনেশনটা বলা হয়, এটাকে বলা হয় যে অন কল। আপনি ডেইলি বেসিক একটা মানে ক্রাইটেরিয়াতে আপনি জব করতে পারেন আমাদের সাথে। 2005-এর 18ই মার্চ শুক্রবার আমি জয়েন করি। ওখানে জয়েন করলাম, ওখান থেকে আসলে আমার শুরু। এবং প্রতিদিন আমার কাছে মনে হচ্ছিল যে আমি নতুন একটা স্টেপ পার হচ্ছি, নতুন কিছু শিখছি। ওয়েজেসটা তখন অনেক কম ছিল। তা আপনার ওই সময়টাতে আসলে এই প্রফেশনটাতে দেখা যায় আমরা মোটামুটি একটু পড়ালেখা কম যারা ছিলাম তারাই মানে এই প্রফেশনটাকে চুজ করতো, যে তাদের আর কোনো অপশন নাই। বাট আমার কাছে মনে হলো যে না, আমি যদি আমার আমি এতদিন নলেজ গ্যাদার করছি এগুলোকে যদি আমি একসাথে এর সাথে মার্চ করি, দেন আমি মনে হয় এই লাইনে আমি একটুখানি ফার্স্ট বাম্প আপ হতে পারবো। আমার কাছে এটা মনে হয়েছে। আর সাথে আমার আগ্রহটা তো অনেক বেশি ছিল, যার কারণে আমার মনে হয় যে ওই সময়ে আমি যে ডিসিশনটা, যেটা আমার পারফেক্ট ছিল আজকের এই যে আমি যেটা বলবো। বাট আমাকে তখন দেখা যায় অনেক চড়াই উঠে আমার বাবার কাছ থেকে হাইড করতে হয়েছে যে আমি কি করতেছি, কারণ উনি হচ্ছে বিজনেসম্যান। উনি ওই সময় হচ্ছে একজন বাটা হোলসেল ডিলার এবং খুবই চমৎকার লেভেলের ওনার বিজনেস ছিল। বাট আমি সেই অবস্থায় হচ্ছে আমার ওয়েজেস কত সেটার দিকে তাকাইনি। ধরেন আমি যদি বলি, এটা বলা উচিত, কারণ আমাদের এখন যারা এই লাইনে আসতেছে তাদের জন্য এটা একটা মেসেজ স্বরূপ। 2004-এ হচ্ছে আমি যখন ট্রেনিং শুরু করি, আমি জানতাম না এই প্রফেশনটার ফিউচার কী। 2005-এ যখন আমি জব হিসেবে এটাকে সিলেক্ট করে জয়েন করলাম অ্যাজ এ অন কল, আমাকে পার ডে হচ্ছে 125 টাকা করে স্যালারি দেওয়া হতো, 125 টাকা। এটা কত সালের কথা? 2005-এর মার্চের 18 তারিখ 125 টাকা করে হচ্ছে পার ডে আমাকে ওয়েজেস দেওয়া হচ্ছে। যখন আমাদের ওই প্যান প্যাসিফিকে সুইমিং পুলটা রেনোভেশন হচ্ছিল, যারা মাটি কাটতো তাদেরকে 220 টাকা করে দিত। আর আমরা হচ্ছে অ্যাজ এ শেফ হিসেবে জয়েন করাতে আমাদের দেওয়া হচ্ছে 125 টাকা পার আওয়ার, 8 ঘন্টায়। 8 ঘন্টায় মানে পার ডে বলা চলে, যেহেতু টাইম 8 ঘন্টা বলা যায়। এটা হচ্ছে একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, অন কল ডেইলি লেবারের একটা মডার্ন ভার্সন। বাট ওইটা কোনো ফ্যাক্টর ছিল না। আমার টার্গেট ছিল, আমার কথা হচ্ছে যে আমি যেহেতু কুকি লাভার থেকে আজকে এই প্রফেশনটাকে চুজ করলাম, আমার অল স্টাডিকে ব্যাকে রেখে, আমি মনে করি যে নিশ্চিত এর কোনো ফিউচার আছে। বাট যেহেতু আমার ভেতর থেকে বলতেছে এটা আমার জন্য, 2005-এ স্টার্ট করলাম। ওইখানে কোন শেফ
কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা আমার দেখা নেই, বাট তাদের হাতে ছিল ক্যালিভার, আমি তার যার যেটা ছিল ওইটাকে পিক করার চেষ্টা করতাম। বাট উদাহরণস্বরূপ আমি যেটা বলবো যে অ্যাজ এ ট্রেন ওই সময় অনকল হিসেবে আমার একটাই ইন্টেনশন ছিল, যেহেতু আমি সবচেয়ে জুনিয়র স্টাফ ছিলাম, আমাকে দিয়ে দেখা যায় যেগুলো একটুখানি লেভারিয়াস ওইগুলো হয়তো আমাকে করানোর চেষ্টা, বাট আমার টার্গেট ছিল যে উনি আমাকে এটা লেভারিয়াসটা করাবেন, বাট আমি তার কাছ থেকে তার ক্রিমটা বের করে নেব। সে আমাকে যে কাজটা দিত আমি খুব ফাস্ট করার চেষ্টা করতাম। তা আমাকে তখন আমার শেফ ছিল, খুব প্রিয় একজন শেফ, শেফ গিয়াসউদ্দিন, উনি ছিলেন পেস্ট্রি শেফ। উনি আমাকে লম্বা ডিঙ্গা, আমি শব্দটার অর্থ তখন বুঝতাম না, কারণ আমি তখন ওয়ার্কআউট করতাম, সাথে হচ্ছে খুব স্টেপটা খুব ফাস্ট ফেলতাম, বিকজ অফ যদি আমি এটা স্টেপ স্লো ফেলি তাহলে আমার আনতে সময় লাগবে, আমি আমার ওই শেফের সাথে কনসেন্ট্রেশনটা বেশি করতে পারবো না, দেখা যাবে ওইটাতে আমার টাইম এক্সপেন্ড হয়ে যাবে। আমি ওইটাকে মিনিমাইজ করার জন্য আমি খুব স্টেপ ফাস্ট ফেলতাম, যার কারণে আমাকে এই একটা উপমা আমার শেফ মানে গিয়াসউদ্দিন সাহেব যে আমাদের পেস্ট্রি শেফ ছিলেন তিনি দিতেন। তা উনি আমার বলতে পারেন যে শুরুর ইন্সপিরেশনের একজন ব্যক্তি বলতে পারবো ওনাকে। উনি যে কোনো সলিউশন, যেহেতু আমরা যে কোনো প্রবলেমে একটা 5 স্টার হোটেলে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে কোনো সময়, তো উনি একটা শব্দ বলতেন, কোনো সমস্যা নেই, জাস্ট এই শব্দটা ওনার ভাষায় উনি বলতেন কোনো সমস্যা নেই। আসলেই এই কোনো সমস্যা নাই শব্দটা বলার পরে দেখা যেত ওটা সলিউশন হয়ে যেত, কারণ আমাদের শেফ লাইনে সাধারণত ক্রিটিক্যাল ব্যাপারগুলো খুব ফাস্ট ঘটে যায়, বাট ওইটাকে আমরা রিজলভ করে ফেলি ইনস্ট্যান্ট আমাদের ডিসিশনের মাধ্যমে, যেটা আসলে একজন লিডারের বৈশিষ্ট্য। তো ওখান থেকে 2.5 ইয়ার্স এইভাবে আমি কাজ করা এবং শেখা দুইটা একসাথে করতে করতে 2006-এ পৌঁছা যায়, যে সময় আমাদের মার্কেটে চলে আসে নতুন একটা লোকাল মানে নতুন পাবলিক একটা 5 স্টার হোটেল, যে হচ্ছে 2006-এর ডেটটা আমার মানে সম্ভবত আগস্টে একটা সার্কুলার আসে, প্রি ওপেনিং হোটেল দ্য ওয়েস্টিন ঢাকার একটা সার্কুলার আসে। তো আমাদের মানে তখন আমি এবং আরেকজন ছিলেন অনকল। তো আমার একটা অপরচুনিটি, আমি যেহেতু 2.5 বছর এখানে কাজ করে ফেললাম প্রায়, এখন সামনে চলে আসলো ওয়েস্টিন একটা সার্কুলার চলে আসলো, আমি সাহস নিয়ে হচ্ছে জমা দিয়ে দিলাম। দেখা গেলো আমি জমা দেওয়ার সময় একটা কাজ করলাম যে আমার টার্গেট হচ্ছে আমাকে ঢুকতেই হবে। তা আমি সবাই সিভি একটা করে ফেলে, তা আমি সিভি হচ্ছে প্রতিদিন একটা না, আমি 3 দিন 3টা গিয়ে ফেলে আসলাম। এবং আমি এটার পেছনে কারণ কি? আমার একটা যদি মিস হয় তাহলে আরেকটা যাতে সে পায়, আরেকটাও যদি মিস হয় তাহলে আরেকটা পায়। ইভেন সবাই তো সিভি দেওয়ার কারণ হচ্ছে আমাকে যাতে এমপ্লয়ার কল করে। স্বাভাবিকভাবে ওই সময় আমি মাত্র মাস্টার্স কমপ্লিট করলাম, হ্যাঁ ফুল ম্যাচিওর, বাট আমার টার্গেট ছিল আমাকে কল করতে হবে, নেক আর না নেক। আর যেহেতু একটা 5 স্টার হোটেল, অবশ্যই এখানে যারা ম্যানেজমেন্টাল লেভেলে থাকবে এনারা ফরেনার থাকবে। তো আমার সিভির যে ওই খামের ভেতরে হচ্ছে আমি যত কাজ প্যান প্যাসিফিকে করছি, যেহেতু আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড আমার আছে, আমি কি করলাম ছোট সাইজের, এখন তো সিডির কাজ আমরা জানি না, সব মেমোরি কার্ডেই, বাট ওই সময় ছোটো একটা সিডির ভেতরে পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন অটো রান হবে এরকম একটা সিডি প্রডিউস করে ওই খামের ভেতরে ঢুকাই দিলাম, যেটার ভেতরে আমি যত কাজ ওখানে করছি ওটা সব মানে হচ্ছে আপনি ভার্চুয়াল পিকচার ছিল, ভার্চুয়াল পিকচার ছিল। এখন স্বাভাবিক একটা সিডি যখন আমাদের 2006-এ একটা সিডি মানে অনেক কিছু, যে সিডিটা দেখে কি আছে, আমার টার্গেট হচ্ছে যে আমাকে তার কল করতে হবে, সে যেই থাকুক ইন্টারভিউ করে। তখন আমার সিডিটার বৈশিষ্ট্য ছিল সে সিডিটা জাস্ট ইনজেক্ট করার সাথে সাথে অটো প্লে হয়ে যাবে ভেতরে কী যে আছে। তা আমি ফর্চুনেটলি যে আমাকে সত্যি কলটা করলো, তা আমি আসলে হ্যাঁ অন্তর থেকে আল্লাহর কাছে অনেক চাওয়া ছিল যে আল্লাহ যেন আমাকে, যেহেতু আমি এই প্রফেশনে যেতে চাই, আমাকে যাতে ডাকা হয় এবং আমি যাতে সিলেক্ট হই। বাসায় কি হয়? বাসায় থাকলে কি নিজেকে রান্না করতে হয়, বা বাসা থেকে বায়না করে যে আমরা একটু আজকে ডেজার্ট খাবো? হ্যাঁ, ডেজার্টের ক্ষেত্রে আমি তো যেহেতু আমার ওয়েস্টিনে আমি ছিলাম এবং মাঝখানে বের হলাম, এখন আবার ওয়েস্টিনে ঢুকলাম, বাট আমি চেষ্টা করি যে আমি যদি বাসার জন্য কোনো ফুড নিয়ে যাই আমি নিজে তৈরি করার জন্য। আর বাসায় আসলে ওইভাবে সময় হয় না, অ্যাজ এ ক্লাস্টার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ পোস্ট অনুযায়ী আমাকে এখানে যেহেতু টাইমটা বেশি এক্সপেন্ড করতে হয়, বাসায় গিয়ে যেহেতু আমার 2টা বেবি, সেহেতু অতটা সময় পাওয়া যায় না। বাট ও অনেক যেমন আমার বড় বেবিটা অনেক ইন্টারেস্টেড ফর দ্য মেকিং কেক অ্যান্ড পেস্ট্রি, এবং সে দেখা যায় ইউটিউব কিডস থেকে আমাকে পিৎজা বানানোর, আমি ওকে শিখাই নেই, বাট ও বলে যে বাবা দিস ইজ ডো, আফটার দ্যাট ও দ্য সস, আফটার দ্যাট। না আসলে ওরকম ইচ্ছা নেই, বাট আমি দেখলাম যে আসলে জেনেটিক্যাল কিছু ব্যাপার আছে, যে আমার পছন্দগুলো আমার মেয়ের ভেতরে চলে গেছে। এখন সেই 2006-এ ইন্টারভিউ শেষ করার পর 2007-এর মার্চের 1 তারিখ হচ্ছে ওয়েস্টার্নে জয়েন করি, এবং সেখান থেকে আমি র্যান্ডমলি আমি ডেভেলপ হতে যেহেতু আমাদের ওনার হচ্ছে অনেক ফোকাস একজন ওনার, যে হচ্ছে ওনার কথা হচ্ছে উনি একটাই জানি, কোয়ালিটি।
কোয়ালিটি আছেন তো আপনি আছেন, কোয়ালিটি নাই আপনার এই আসলে ওই সেক্টরে আপনার নাই। যখন ফিল হবে যে আপনি কমফোর্ট জোনে পৌঁছে গেছেন, ওনার কথা হচ্ছে আপনি তাহলে এই সেক্টর থেকে রিটায়ারমেন্টে চলে যান, কারণ কমফোর্ট জোন আপনাকে কখনোই আপনার গন্তব্যে পৌঁছতে দিবে না। এটা হচ্ছে স্যারের প্রিন্সিপাল, যেটা হচ্ছে বেয়ার করে স্টিল এখন আমি বলতে পারেন যে পেস্ট্রি অ্যান্ড বেকারির সিলিং ছুঁয়ে ফেলছি, বাট আমার এই পোস্টে হচ্ছে পেস্ট্রিতে এরপর আর কোনো পোস্ট নাই। তো আমি 2007-এ কমিট 2 হিসেবে জয়েন করে আজকে 2024 চলতেছে, বাট আমি 23 জুনের 1 তারিখে হচ্ছে ক্লাস্টার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ হিসেবে ওয়েস্টিন এবং শেরাটন 2 হোটেলের পেস্ট্রি ইনচার্জ হিসেবে আমি। এবং আপনি একমাত্র যিনি আমাদের বাংলাদেশে ক্লাস্টার পেস্ট্রি শেফ, আর দ্বিতীয় কেন তৈরি হয়নি এবং তৈরি করছেন নাকি তৈরি করার প্রসেসিং চলছে, এই ব্যাপারে একটু জানতে চাই। আমি বলবো এর জন্য আবার থ্যাঙ্কস জানাবো যে আমাদের অনারেবল এমডি মিস্টার নূর আলী সাহেবকে, যেহেতু উনি একই ব্র্যান্ডের ম্যারিওটের 2টা হোটেলকে বাংলাদেশে এখন রান করতেছেন, যে হোটেলে উনি ট্রাস্ট করছেন যে শেফ আসাদ ক্যান হ্যান্ডেল দিস 2 হোটেল পেস্ট্রি। দ্যাটস ওয়াই, বিকজ ক্লাস্টার আরেকজন পেস্ট্রি শেফ আছেন, উনি কিন্তু 2 হোটেলের না, উনি একটা রিসোর্ট এবং একটা হোটেলের, বাট 2টা ম্যারিওট প্রপার্টির ক্লাস্টার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ হিসেবে আমি আছি। এর জন্য আমি আবারও ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল এমডি স্যারকে, মিস্টার নূর আলী সাহেব। উনি হচ্ছে এর জন্য যে আমি আজকের এই লেভেলে, হ্যাঁ আমার চেষ্টাটা অবশ্যই ছিল, আপনাদের দোয়া ছিল, যার কারণে আমি হয়তো এই পর্যায়ে আসতে পারছি। ফুড হাইজিন গুরুত্ব কতটুকু, বা শেফ হিসেবে সেই জিনিসটা কতটুকু মেনটেন করা প্রয়োজন? এটা বলবো যে এটা হচ্ছে আমার খাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ডক্টর হচ্ছে অসুখ হওয়ার পর হচ্ছে মেডিসিন দেয়, তারপর হচ্ছে অসুখটা যাবে, বাট আমরা ডক্টর হচ্ছে বেশি ভাইটাল রোল প্লে করে এই সেন্সে আমি হচ্ছে এমন ফুড আপনাকে খাওয়াবো যেটা দিয়ে আপনার রোগ হবে না। তার মানে আমার প্রিন্সিপাল হচ্ছে আপনাকে রোগ হওয়ার মানে আপনি প্রবলেমে পড়ার আগেই সলিউশন, আর ডাক্তার হচ্ছে আপনাকে প্রবলেমে পড়ার পরই সলিউশন দেবে। তাহলে এই প্রবলেমে পড়ার আগের সলিউশনের জন্য হচ্ছে আমি অ্যাজ এ শেফ, আপনি আমাকে ট্রাস্ট করে আপনার ফুডটাকে হ্যান্ডেল করতে দিতেছেন। তার মানে আমি উপরে ক্লোদিং শার্ট পরলাম, এটা আমাকে ইম্প্যাক্ট করবে না ভেতরে, বাট আমি ফুড যেটা আমার হাতে আপনি আমানত হিসেবে দিচ্ছেন সেটার ইম্প্যাক্ট পড়বে আপনার ভেতরে, তার মানে আপনি অসুস্থ হয়ে যাবেন। তার মানে আমি যদি হাইজিন মেনটেন না করি, তাহলে আমার বডি, আমি একজন হিউম্যান, আপনি একজন হিউম্যান, আমার বডিতে যে মাইক্রোভাইল আছে, যে মাইক্রো অর্গানিজমগুলো আছে, এগুলো হয়তো আমার জন্য ওকে, বাট আমি বেয়ার হ্যান্ডে আপনার ফুডটা টাচ করলাম, সেই ফুডটা আপনি খাইলেন, আমার বডির মাইক্রো অর্গানিজমগুলো আপনার বডিতে গেলো, যেটা আপনার বডিতে সে ফরেন বডি হিসেবে রিয়াক্ট শুরু করলো, দেখা যাবে আপনি একটা হয়তো ফুড পয়জনিং হয়ে গেল। এটা একটা ইস্যু। আর পার্সোনাল হাইজিন, এটা আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও যদি দেখি যে পার্সোনাল হাইজিন একজন যে কোনো জেনারেল পিপল কাম শেফ প্রত্যেকের জন্য খুবই এসেনশিয়াল একটা জিনিস। এটা হলে আমার মন ফুরফুরা থাকে, আমার ভেতরটা যদি ওকে থাকে, দেন আমি ফুড প্রিপারেশনে আমি 100% এফোর্ট দিতে পারবো। আর আরও একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমাদের দেশের কালচারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে, যেহেতু আমরা সাধারণত 5 স্টার হোটেলে দেখা যায় একটা লেভেলের আমরা গেস্টকে হ্যান্ডেল করি, ওনাদের এখানে থাকি হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট খাওয়ার জন্য, আসেনি ওনারা। যে আমার কথা হচ্ছে আমার এখানে এক হচ্ছে প্রেজেন্টেবল থাকতে হবে, 2 সবার আগে হচ্ছে এটা আমাকে সেফ ফুড আমাকে এই শেফরা বা এই হোটেল আমাকে সার্ভ করতেছে, কিন্তু আমাদের গেস্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করতে হবে। সে ফর এক্সাম্পল, আমরা যখন ড্রেস কিনতে যাই তখন আমাদের কিন্তু টাকা এক্সপেন্ড করতে গেলে আমার কোনো কষ্ট লাগে না, মনে হয় যে না আমি এটা বড় বেশি দাম দিয়ে জামা কিনলাম, এটা আমি আসলে প্রাউডলি বলতে পারবো। বাট আমি ফিল করি যে না, যেটা আমরা খাচ্ছি, আমরা গিয়ে দেখা যায় ফুড কেনার সময় চেষ্টা করি যে এটা কত কম দামের আছে। কেন? কারণ আমি যখন একটা কম দামের ফুড আমি কোনো রেস্টুরেন্ট থেকে আশা করব, সেই ফুডটা তৈরি করতে সে তাহলে হাইজিন মেনটেন করবে না, কারণ হাইজিনের একটা কস্ট আছে, যেখানে আপনি হ্যান্ড ওয়াশ সোপ থেকে শুরু করে টিস্যু, আপনার একটা হাত ধোয়ার পরে যে নবটা ধরবে সেখানে একটা টিস্যু, তো এই সবগুলোতে এক্সপেন্স। এখন আমি একটা প্রপার গুড ফুড বা হাইজিনিক একটা ফুড খাওয়ার জন্য তাকে আমার সেই সব মেনটেন করার জন্য একটা মিনিমাম টাকা দিতে হবে। তো সেই ক্ষেত্রে সেটা যদি সে আপনার এই প্রাইজের সাথে ইনক্লুড করা থাকে, একটু প্রাইসটা আপ হবে। তা আমি বলবো যে আমাদের গেস্টের তরফ থেকেও আমাদের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতে হবে, যে আমাদের সব জায়গায় সস্তা খুঁজলে হবে না। আবার আমাদের অথরিটি যারা আছে তাদেরকে মেনটেন করতে, যারা আমরা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমরা কি আদৌ 100% হাইজিন মেনটেন করতেছি কিনা। কারণ আমি হয়তো এখানে বড় গলায় বলতেছি যে আমরা মেনটেন করতেছি, এমনও হতে পারে যে আপনি আমার ফেসের ভিতরে কোনো জায়গায় স্পট আছে কিনা আমি দেখতেছি না, আপনি দেখতেছেন। এখন আমি চেষ্টা করতেছি স্পটটা যাতে না থাকে। ফর এক্সাম্পল, যে আমি ফুড রান্না করতেছি, আমার সবসময় প্রতিদিন যেহেতু ফুডই রান্না করতেছি, আমি হয়তো হাইজিনটা কোনো সময় মিস করতে পারি,
যেটা আমাদের এখানে অথরিটি আছে, প্রতিদিন 2 থেকে 3 বার কিচেনের ভিতরে উনি জাস্ট হাইজিন ইন্সপেক্টর। বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারলাম, অনেক ভালো লেগেছে আপনার সাথে thank you কথা so বলে। সবসময় ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।